তোর মতো একটা জঘন্য লোকের কথায় আমি এরকম একটা জঘন্য কাজ করব? আরে বাবা, আমার নাম মীর জাফর জঘন্য। তোর কাছে তোর বাবা সর্বশ্রেষ্ঠ, অনন্য। কথায় আছে না, কান সামলেই মাথা আসবে। জাফর, তুই কি বলতে চাস? বলতে চাই, আমার কাজটা করে দিয়ে তুই তোর বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যা। জাফর! চিৎকার করবি না। শোন, নে তোর বাবার সাথে কথা বল। জাফর, আলী বাবার গায়ে যদি তুই হাত দিস তাহলে তুই বাঁচবি না। তুই আয়লা, সিডর, নার্গিসের ভয়াবহতা দেখেছিস, কিন্তু এই মারুফের ভয়াবহতা তুই দেখিস নাই। এই মারুফ যখন আসবে তখন আয়লা, সিডর, নার্গিসের চাইতে বেশি গতিতে আসবে। তার হাত থেকে দুনিয়ার কেউ তোকে বাঁচাতে পারবে না। এখন সিদ্ধান্ত তো, দাবি আমার। মনে রাখবি, সময় মাত্র 24 ঘন্টা। আমার ঠিকানা হলো 24/2 এরশাদ নগর, ছিগাতলা। শুনুন, আলো দেন। আবু ভাই। আরে ম্যাডাম, আপনি আইছেন? ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করতেন। হ্যাঁ, চলুন। চলেন। আবু ভাই, মেডিন মেড ইন রাজশাহী। আইলে তো আমার জাত বই। ভাগ্যিস বোন বলেছে, নয়তো সোজা থানা হাজতে পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন ভাড়াইতে আইছে আর কি? উপরে পুরুষও থাকে? না না না, 2 ভাই থাকে। ছোটবেলা থেকে এই মহল্লায় বড় হয়েছে। ও। খুব ভালো ছেলে, আচ্ছা, সবসময় মানুষের উপকার করতে ভালোবাসে। মন্দ হলো ভয় করতাম না। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি না। এখন বলুন ঘর কোনটা? এই তো উপরের ঘরটা। এই চলুন। চলেন চলেন চলেন। আসেন আসেন, ভিতরে আসেন। এই মহল্লার সবচাইতে টাটকা রুমটা আপনারা দিলাম। একজনের জন্য খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ও হচ্ছে সর্দার কাবিলা, মুদির দোকানদার। জি, এই মহল্লা যারা থাকে তার সবাই আমার দোকান থেকে নগদ বাকিতে মাল নেয়। আপনি নতুন এসেছেন, তাই আপনাকে খবরটা জানিয়ে দিলাম। মাল যা যা লাগবে আমাকে খালি বলবেন, আমি নিজের হাতে প্যাকেট করে পৌঁছে দেবো। মাসের শেষে বিলটা দিয়ে দিবেন। বাহ, তাহলে তো খুব ভালো হবে। জি, আলী বাবার মহল্লা বললে কথা। হ্যাঁ, আমি পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। কি বলছেন? পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন? হ্যাঁ, আমি অফিসে না গেলে তো কমিশনার সাহেব কোনো ফাইল সই করেন না। সব কাজগুলো আমাকেই করতে হয়। তাইলে তো আমাদের কোনো দিন তাই না। সারা দেশের পুলিশ আমাদের মতো উঠবো আর বইবো। অবশ্যই। তাইলে আমাকে দিকে একটু খেয়াল রাখেন। আমি যাই, কিছু মাল রতনকে দিয়ে আপনি ঘরে পাঠিয়ে দেই। মন ছেলে টাকা দেন, নাইলে দেন না। ম্যাডাম, হ্যাঁ? ঘরটা তাহলে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তাই ভাড়ার অ্যাডভান্সটা? পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। ঝামেলা পড়লাম রে বাবা। কি? না ম্যাডাম, আপনার যতদিন খুশি এখানে থাকে, কেউ আপনার কাছে ভাড়া পাইবো না। আমার দোকানদার, বাই। আমি আসি। মিথ্যে কথা। চোখের পানির টানে যদি আপনজন ফিরে আসতো তাহলে অনেক আগেই আমি আমার হারানো বোনকে ফিরে পেতাম। এই 15 বছর ধরে কত চোখের পানি তো ফেলেছি, কই আমার কাজল তো ফিরে এলো না। তাই তো আমার কষ্টটাকে বুকের ভেতর পাথর চাপা দিয়েছি। এখন আমার শুধু একটাই স্বপ্ন, তোকে মানুষের মতো মানুষ করা, তোকে অনেক বড় করা। হ্যাঁ, আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে বড় করতে গিয়ে, আরে তুই তো নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছিস।
একবারও কি ভেবেছিস তুই রক্ত মাংসে গড়া মানুষ, তোর জীবনে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? সকাল থেকে রাত পর্যন্ত উপার্জন করা আর মানুষের উপকার করে বেড়ানো, এই তো তোর কাজ। বলতে পারিস এভাবে পথ চলা তোর কবে শেষ হবে? কবে? যেদিন তুই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবি, আমি তোকে কথা দিচ্ছি, সেদিন আমি দিনরাত পরিশ্রম করা ছেড়ে দেব। সেই দিনটা কি আমি তোর জন্য এনে দিতে পারবো? অবশ্যই। মারুফের প্রতি ফোঁটা ঘামের দাম দেবার জন্য তোকে অনেক বড় হতে হবে। আরে মারুফের মতো বন্ধু ভাই কজনের ভাগ্যে হয়। এক সময় নিজেকে নিয়ে ভাবতাম এই আলী বাবাই শুধু মানুষকে নিয়ে ভাবে। আমি সেই আলী বাবা আজ এই মারুফের কাছে হার মেনেছি। কেন মেনেছি জানিস? আলী বাবা হয় হাজারে একটা, আর মারুফ মারুফ হয় লাখে একটা। অনেক বেশি বলে ফেললে আলী বাবা। না রে না, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় তার নাম মারুফ ভাই। নিজের টাকা দিয়ে যে গরিবের চিকিৎসা করায় তার নাম মারুফ ভাই। গরিবের উপর অন্যায় নির্যাতন দেখলে যে প্রতিবাদ করতে যায় তার নাম হলো মারুফ ভাই। তাই মাঝে মাঝে তোকে আমার স্যালুট করতে ইচ্ছে হয়। সেলুট আমাকে নয় আলী বাবা, সেলুট পাবার যোগ্যতা শুধু তোমার। তোমার কাছে মানুষ হয়ে আজ আমি মারুফ ভাই। তোমার কারণে আজ আমি কলেজে পড়তে পারছি, নিজেকে উচ্চ সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পাচ্ছি। তোমার কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই বাবা। বাবার কাছে ছেলের কোনো ঋণ থাকে না। তোরা তোরা আমার সন্তানের মতো, আর সন্তানকে মানুষ করাই বাবার দায়িত্ব। আমি শুধু সেই দায়িত্বই পালন করছি রে। কি গরম রে, মরে গেলাম। এটা এখানে কি করে? এই হ্যাঁ? তুমি এখানে কি করো? আজকাল লন্ডারিতে কোনো কাপড় সাপড় তুমি না, যাও। আরে কি বলছে তুমি? আরে আমি তো তোমার প্যারেন্টস, আমি ইস, আমার মাথায় যে কি আমি হলো? তোমার স্বামী। আচ্ছা, তুমি খালি গায়ে কেন? আরে যে ঠাডা পড়া গরম পড়েছে, এই গরমে কি জামা কাপড় শরীরে রাখা যায়? দেখো আমার শরীর ধরে কত গরম। দেখি, হায় হায় রে, শরীর কত গরম। চলো চলো ভিতরে চলো। আরে না না, এখন ভেতরে যাবো না। এক কাম করো, আমাকে ঠান্ডা পানি খাও। আচ্ছা আচ্ছা, আমি তোমার লাগে পানি নিয়ে যাও যাচ্ছি। নিয়ে আসো। বাপরে বাপ কি গরম। এই ফাঁকে যাই একটু হাত মুখ ধুয়ে আসে গা। না না না, এই চাকরি আর করা যাবে না। মানুষের বাড়িতে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে গা। কনিকা, তোকে কাছে পাওয়ার জন্য আমি কত কষ্ট করি। নাও, পানি খাও। খাও। বোধহয় প্যাস লেগে গেল রে, ভুল করে তো আমাকে পানি হায় খাই। হায় রে, দেখ শুনি কিভাবে গামাইছে। আরে কি ব্যাপার? এটা কি ছেলে? আরে আরে আরে, আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে ডুব গুলেও, আস্তে আস্তে খাও। আরে আস্তে আস্তে খাও। মানা, কার সাথে কথা বলছিস? আমি তো এখানে রে। হায় হায়, কে রে? তুই আবার এসেছিস? হারামজাদা, বারবার তুই এরকম আমি করছিস। তো কাপড় নিয়ে এসেছিলাম। তুই গায়ের কাপড় ছাড়া আসলি কেন? আপনি তো বললেন গায়ের কাপড় ছাড়া আসতে, নাইলে আমার এই এলাকা ছাড়া করবেন। আর যদি তোরে আমার বাড়ির আশেপাশে দেখি, তাহলে তোকে কাইটে কুচি কুচি করে দুনিয়া ছাড়া করবো। হ্যাঁ, আমার দুনিয়া ছাড়া করার লাগবে না। আমি মহল্লাতে আসবো না। দেখেন তো হারামজাদা, হারামজাদা লেগে আর একটু হলে আমার সংসারটাই ভেঙে যেত। মানা, তুই বারবার এই ভুল কেন করতেছিস? আমাকে তুই চিনিস না। আমার কি দোষ? ওর চেহারা তোমার চেহারা তো একই রকম। মামা, তুই তো ঠিকই বলছিস। জ্বালায় মানা। পড়ছি যে আমি। আচ্ছা, আমার চেহারার সাথে ওর চেহারার মিল হইলো কেমনে? আচ্ছা, বাপে কি আবার দুটো গোপনে বিয়ে করলো না তো? বেশ লেগে গেল রে। আজ 15টা বছর হলো তুমি দুনিয়া ছেড়ে চলে গেছো। এই 15 বছর আমি একটি রাতও শান্তিতে ঘুমোতে পারিনি।
চোখ বন্ধ করলেই ভেসে ওঠে 15 বছর আগের সেই দুঃসহ স্মৃতি, যা আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না, আমাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে। শুধু মনে হয় যেদিন নিজের হাতে তোমার আর আমার নিষ্পাপ শিশু হত্যার প্রতিশোধ দিতে পারবো, সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো, সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো। আলী বাবা, আলী বাবা, তুই তোমার জীবনের উপর দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তোমার বুকের ভেতর এত দুঃখ জ্বালা যন্ত্রণা লুকিয়ে আছে, কই কোনোদিন তো আমাদেরকে একবারও বলনি আলী বাবা। কি করে বলবো? সেই দুর্ঘটনা যে আমার পরাজয়ের কাহিনী, আমার ব্যর্থতার কাহিনী। সেদিন আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি, আমি বাঁচাতে পারিনি আমার নিষ্পাপ সন্তানকে ওই শত্রুদের হাত থেকে। তোমার শত্রু? হ্যাঁ, আমার জীবনে কালো মেঘের ছায়া হয়ে যে আমার সবকিছু তছনছ করে দিয়েছে, তার নাম কায়েস, কায়েস সওদাগর। কায়েস সওদাগর? হ্যাঁ, আমি আর কায়েস একই কোম্পানিতে চাকরি করতাম। আপনার এত বড় দুঃসাহস, কোম্পানির নতুন আমদানি করা মেশিনগুলো আপনি নিলামে বিক্রি করতে চাইছেন? কার অনুমতি নিয়ে এই ফাইল তৈরি করেছেন? স্যার, অনেক পুরনো মেশিনের সাথে যদি দুই একটা নতুন মেশিন না দেওয়া হয়, তাহলে নিলামের মালটা কিনবে কে? তাই বলে 2 মাস আগে যে মেশিনগুলো কোম্পানিতে এসেছে, সেগুলো 20 বছরের পুরনো মাল দেখিয়ে নিলাম করতে হবে? সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবে ফাইল রেডি করে এনেছি। এখন আপনি সাইন করে দিলেই আমি নিলামের দিন তারিখটা ঠিক করে দিতে পারি। অসম্ভব, আমি এই ফাইলে কখনো সই করব না। কি ভেবেছেন আপনি এই কোম্পানির সিবিআই নেতা বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? কখনো না। যান, বেরিয়ে যান। স্যার, এটা হচ্ছে টোকেন মানি, বাকি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এবার নিশ্চয়ই সই করতে আপনার আপত্তি থাকার কথা না? ইউ স্কাউন্ডেল, আমাকে কিনতে চাইছো? ঘুষ দেওয়ার অপরাধে আমি ইচ্ছে করলে মালিকের কাছে তোমার নামে কমপ্লেন করতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। যাও, ফাইল ঠিক করে নিয়ে এসো। শুধুমাত্র 20 বছর আগের পুরনো মালগুলোই নিলামে উঠবে, নয়তো আমি তোমাকে পুলিশে দিয়ে জেলের ভাত খাওয়াবো। যাও, গেট আউট। যাও। আসসালামু আলাইকুম স্যার। তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে চাইছো, আর আমি তোমার দুনিয়ার ভাত খাওয়া বন্ধ করে দেব। সত্যি বলছো? বাহ, আজ তোমাকে চেনাই যাচ্ছে না, মনেই হচ্ছে না যে তোমার সাথে আমার 5 বছর আগে বিয়ে হয়েছে। তোমাকে একেবারে নতুন বউর মতো লাগছে। সত্যি বলছো? সত্যি। হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে এন্ড কংগ্রাচুলেশনস। শুনেছি আজ নাকি আপনার বিবাহ বার্ষিকী, তাই ফুলের শুভেচ্ছা দিতেই আমার আগমন। নিন ভাবি, আমার শুভেচ্ছাটা গ্রহণ করুন। থ্যাংক ইউ। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছো? স্যার, আপনি মাইন্ড করবেন না, কারণ আপনি ভালো করে জানেন এই কায়েস কখনো কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। তাই এই ফাইলে আপনাকে সই করতেই হবে। প্লিজ সই করুন। সই আপনাকে করতেই হবে। এই ধর। হ্যালো, সই করবি কিনা বল, বল সই করবি কিনা? তখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই কায়েস সওদাগরকে। যদি খুঁজে পাই, যে ছুরি দিয়ে আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, সেই ছুরি তার বুকে বসিয়ে দেব আমি। কেড়ে নেব এই কায়েস সওদাগরের জীবন। আলী বাবা, তোমার আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আজ থেকে তুমি একা নাও আলী বাবা, আজ থেকে আমিও ওই কায়েস চৌধুরীকে খুঁজে বেড়াবো। ওকে খুঁজে পেলে ওর বুক থেকে কলিজা বের করে তোমার কাছে নিয়ে আসবো। না না মারুফ,
তুই কিছুই করবি না, আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, আমার নিজের হাতে। আমার একটা জরুরি মিটিং আছে। না না না, আজকে আমি আসতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বস মরহুম হায়াত সাহেব আমাকে কোম্পানিতে চাকরি দিয়েছিলেন সামান্য একজন কিরানি হিসেবে। ওনার সহযোগিতায় আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হতে পেরেছি। তাই হায়াত সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু হায়াত সাহেব মারা যাবার পর এই কোম্পানির বর্তমান মালিক মিসেস মমতা বেগম আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করছেন। কথায় কথায় আমাকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছেন। মাত্র 20 লাখ টাকার চুরির অপরাধে ম্যাডাম আমাকে শ্রমিক কর্মচারীর সামনে অপমান অপদস্থ করেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির এই মালিকের চেয়ারটি আপনাদের সহযোগিতায় আমি দখল করে নেব। এটা কিভাবে সম্ভব? এই দেশে সবই সম্ভব। যে শ্রমিকদের সামনে ম্যাডাম আমাকে অপমান করেছেন, সেই শ্রমিকদেরকে ম্যাডামের বিরুদ্ধে খেপিয়ে দিতে হবে। প্রয়োজনে ভাড়া করার লোক দিয়ে তাগড়া আন্দোলন করতে হবে, যেন ম্যাডাম বিরক্ত হয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়। আর তখন আমি ফ্যাক্টরি দখল করে নেব। এতে আমার যেমন লাভ, আপনাদেরও লাভ। ঠিক বলেছেন আপনি। এখন বলেন আমাদের কি করতে হবে? আপনারা শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য শ্রমিক নেতাদের সাথে আলাপ করে ওদের খেপিয়ে তুলবেন। রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখবেন। আতঙ্ক সৃষ্টি করতে প্রয়োজনে 2-4টা গাড়ি ভাঙচুর করবেন, জ্বালিয়ে দেবেন। অন্য কোনো শ্রমিক যাতে ফ্যাক্টরিতে ঢুকতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর বাকি যা করার সেটা আমি করব। আমাদের দাবি, 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 আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। শ্রমিকরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করছে। জি ম্যাডাম, শ্রমিকরা শুধু আন্দোলনই করছে না, ফ্যাক্টরির মালামালও ভাঙচুর করছে। ওদের বেতন না বাড়ালে ফ্যাক্টরি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। অসম্ভব। শ্রমিকদের যে করে হোক কন্ট্রোল করতে হবে। আপনি যদি ওদের কন্ট্রোল করতে নাই পারেন, তাহলে জিএম এর চেয়ারে কেন বসে আছেন? মানে ম্যাডাম, সরি ম্যাডাম। যান, ওদের শান্ত করুন, নইলে আইনের আশ্রয় নিন। জি ম্যাডাম, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। হ্যালো ওসি সাহেব। মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। ওরা আর আন্দোলন করার সাহস পাবে না। থ্যাংক ইউ। বাট ওসি সাহেব, আগামীকাল এই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে। রাস্তায় একটা পশু পাখিও থাকবে না। আপনার পুলিশ প্রশাসনও নীরব থাকবে। কি বলছেন আপনি? প্লিজ। আপনি যা বলছেন সব ঠিক বলছেন, সব ব্যবস্থা করছি আমি। Please আসুন। আসি। আসসালামু আলাইকুম। স্যার, একটা ব্যাপার বুঝলাম না, কাল আন্দোলন করতে বললেন, আজ আবার পুলিশ দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন। সিম্বল, তাহলে তো তোমার মতো আমি হেড ক্লার্ক থাকতাম আর তুমি আমার মতো ম্যানেজার হতে। মির্জাফরের 1 নম্বর চালটা শুধু আমি চালাচ্ছি, দেখো কি হয়। ইমন, সাইকেলটা আটকায় পাম্পচারে যা। চল। এই, কই যা? গার্মেন্টসে। জানোস না আজ হরতাল? খবরের কাগজ পড়স নাই? খবরের কাগজ পড়লে তো আমগো পেট ভরবো না। আমরা গরিব, আমগো কাম কাজ করে টাকা পয়সা উপার্জন করে সংসার চালাইতে হয়। ওই বেটা, ওই হরতাল আর জাফর ভাইয়ের কথা না শুনলে তো এমনিতে জীবন বাঁচবো না। চান্দু, যা, চলে যা। না, আমি যাবো না।
আমি গার্মেন্টসে না গেলে আমার ঘরে চুলা জ্বলবো না, আর চুলা না জ্বললে আমার মা বোন না খেয়ে থাকবো। না খেয়ে থাকবো? হ্যাঁ, তাহলে চুলা ভাই, ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমার স্ত্রী ভীষণ অসুস্থ, আমি ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাব ভাই, আমাকে যেতে দিন ভাই। ওই বেটা, আজ সকালে খবরের কাগজ পড়স নাই? আমি আর পারছি না। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে, আজ গার্মেন্টস শ্রমিকদের অবরোধ। ভাই, ওকে এক্ষুনি হাসপাতাল না নিয়ে গেলে আমার স্ত্রী ও তার পেটের সাথে মারা যাবে, ওদেরকে বাঁচানো যাবে না ভাই। আরে তুমি কোনো চিন্তা করবে না, আমার সাথে অনেক লোক আছে। তোমার স্ত্রীর ব্যথা বেড়ে গেলে আমি নালে ডেলিভারিটা করিয়ে দেবো। আর তোমার স্ত্রী মারা গেলে ওকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে, আমি তো আছি। ছি, আমার ভাব তো অবাক লাগছে, তুই কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিস নাকি কোনো পশুর ঘরে জন্ম নিয়েছিস? আরে তোর ঘরে কি মা বোন নেই? এই কথাটা বলার আগে তোর মা বোনের কথা মনে পড়েনি? ভাই, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ভাই। যাও ভাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাও, আর রাস্তা ছেড়ে দে। আসসালামু আলাইকুম। কিছু হবে না তোমার। আবার কি হলো? ভাই, কেন তোমরা বারবার আমার এই গাড়িটা আটকাচ্ছ ভাই? আমার স্ত্রী ভীষণ অসুস্থ, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই, নয়তো ওকে বাঁচানো যাবে না ভাই। রাস্তা ছাড়ো ভাই, আমি তোমাদের পায়ে পড়ছি, রাস্তা ছাড়ো। কেন তোরা বারবার রাস্তা আটকাচ্ছিস? কেন আমার বোনটাকে বারবার কষ্ট দিচ্ছিস? মানুষের এত কষ্ট আমার ভালো লাগে না, ওদের যেতে দে। যা যা, যান যান, এই চাপ চাপ। তাড়াতাড়ি যাও ভাই। যান ভাই যান, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সিএনজি স্টার্ট হয় না? কি হলো ভাই? গাড়ি চলছে না? আরে বিপদের মধ্যে বিপদ। ওই ধাক্কা দে, ধাক্কা দে, ধাক্কা। পিছনে এলো, পিছনে এলো। রিয়া, শান্ত হও রিয়া। কি হলো? প্যাচ খেয়ে গেল তো নাকি? রিয়া ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, ভাই আমার স্ত্রীকে নিয়ে যেতে দিন ভাই, নইলে আমার স্ত্রী বাঁচবে না ভাই। ওঠ মামদার বোন। যা, ওনাদের মাইক্রোতে তুলে দে। যা। এই, কে তুই? আমি মারুফ, গরিব দুঃখী মানুষের বিপদের বন্ধু। আমার আগমন সিডর, আয়লা, নার্গিসের চাইতেও ভয়াবহ। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই আমার অস্তিত্ব খুঁজে বেড়ায়। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেই।
আর এই সরকারের আমলে কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট ভাঙচুর চলবে না। এখন আপনি ভেবে বলুন, আপনি কি করবেন? পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তাকে মনে হয় এমার্জেন্সিতে ভর্তি করতে হবে, কারণ সে প্রেগন্যান্ট। যদি ভালোই ভালোই পেশেন্টের ডেলিভারি হয়ে যায় তাহলে আপনারা ভালো থাকবেন, আর যদি কোনো কারণে মা ও বাচ্চার খারাপ কিছু হয় তাহলে আমি নিজ হাতে আপনাদের ডেলিভারি করাবো। এই চলো চলো চলো। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা জানে আপনার স্ত্রী সুস্থ না হয়ে উঠলে ওরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে। ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। পেশেন্টের অবস্থা কি? মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। ভাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। না না ভাই, এসব বলবেন না, এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব। আমি তাহলে আসি। আচ্ছা ভাই। ও মারু মারু মারু! কেই মারুফ বারবার আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বল, আমি ওর পরিচয় জানতে চাই। বস, আমি সব খবর নিয়ে এসেছি। মারুফ একজন বিল্ডিং কন্ট্রাক্টর। ও আলী বাবার মহল্লার আলী বাবার পোলা, প্রচন্ড জেদিয়া তেজি। আমি ওই মানুষের জেদ মাটির সাথে মিশিয়ে ওর তেজ ভেঙে দিতে চাই। আমি তোদের দুজনকে 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টা। এর মধ্যে মানুষের দাফন শেষ করবি, আর নয়তো আমি তোদেরকে দাফনের ব্যবস্থা করবো। দ্যাটস ফাইনাল। বল মারুফ কোথায় আছে? আমি তো বলতে পারবো না। বলতে পারবি না? এখন থেকে বলতে পারবি না। মানে বল, তোদের কে পাঠিয়েছে? বল। জাফর ভাই। জাফর! ও স্টুপিড, আমি তোর কোনো কথা শুনতে চাই না। ওকে, কে তুই? কি তুই আমার সাথে টক্কর দিবি? না, দেওয়া উচিত না। আমি তোকে আজ শেষবারের মতো বলে যাচ্ছি, তুই আর তোর লোকেরা যদি আমার দিকে অথবা আমার ওই মহল্লার দিকে চোখ তুলে তাকাস তাহলে তুই তোর চোখ দিয়ে আর পৃথিবীর আলো দেখতে পাবি না। তোর ওই চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো। এই জাফর, খোদার কসম খেয়ে বলছি, আমার পেছনে লাগলে দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেব।
আমার ওহো, আমার ব্লাউজ দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? কি হলো, কথা বলছো না কেন? কি নাম তোমার? মারুফ। ও, তুমি তাহলে সেই মারুফ। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। শোনো, আমি নিপুণ, পুলিশ কমিশনার অফিসে চাকরি করি, সবাই আমাকে চেনে। আমার সাথে উল্টাপাল্টা করলে সোজা শ্বশুর বাড়ি যেতে হবে, বুঝলে? এই শোনো, তোমার সাথে এত কথা বলেছি বলে আবার কিছু মনে করো না কিন্তু। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। হ্যাঁ, চালিয়ে যা, দেখতে মন্দ না, প্রেম করা যায়। মানে? এই, আমাকে কিছু বললে? না না, ইয়ে মানে আপনাকে না, আপনি যান। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। কথাটা কিন্তু শুনেই আবার শুনতে চেয়েছে। এই যে শুনুন, বাজারে যাওয়া হচ্ছে বুঝি? বাজারটা চিনি না তো, একবার চিনলে একাই যেতে পারবো। চলেন। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস, রাস্তায় বের হলে এই একটা ঝামেলা। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি না, কত লোকের যে সালাম নিতে হয়। পুলিশ কমিশনার অফিসে চাকরি করা বলে কথা। এরা মনে হয় জানে না আপনি যে পুলিশ কমিশনার অফিসে কাজ করেন। ওই শালি, চল আমাদের সাথে, অনেক খুঁজে তোকে পেয়েছি, চল। এই, মুখে কথা বল, হাত ধরে টানাটানি করছিস কেন? এই শালি একটা 2 নম্বর, পুলিশ কমিশনার অফিসে চাকরি করার কথা বলে মানুষকে টুপি পরায়। পুলিশের খাতায় আমাদের একটা কেস ছিল, ওই কেসটা ভ্যানিশ করে দেওয়ার নাম করে 1 লাখ টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিজেই ভ্যানিশ। আজ যখন শালিকে বাগে পেয়েছি, তখন নগদ টাকা না পেলেও অন্যভাবে টাকাটা শোধ করে নেব। চল শালি। এই, দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। ওই শোন, তোর জন্য আজ মেয়েটি বেঁচে গেল, দ্বিতীয়বার আর বাঁচবে না। না, চল, পরে দেবো আলাদা। চলো।
বাইরে থেকে তো সুন্দর একটা মেয়ে মনে হয়, ভেতরটা এত নোংরা কেন? হ্যাঁ, আমার সামনে আজকের এই ঘটনাটা না ঘটলে তো আমি তোমাকে চিনতে পারতাম না। এই মুহূর্তে তোমাকে দেখে একটা কথা মনে হচ্ছে, চকচক করলেই শোনা হয় না। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার মতো অনেক কাজ আছে। এজন্যই বলছি, ধান্দাবাজির রাস্তা ছেড়ে দাও, তা না হলে মানুষের মুখ তুমি বন্ধ রাখতে পারবে না। মানুষ আর 10টা জঘন্য মেয়ের মতোই তোমাকে মনে করবে। বেঁচে থাকার জন্য কি শুধু এইভাবেই বেঁচে থাকতে হবে? এটা ঠিক না। নিন, ওষুধটা খেয়ে নিন। ওষুধ আমি খাবো না, ওষুধ খেলেও তো আমি বাঁচবো না। আমি ডাক্তারের কথা শুনেছি, ডাক্তার বলেছে আমার আমার নাকি ব্লাড ক্যান্সার। আমি বাঁচবো না। বুবু, বুবু, তুমি বলো না আমি ওষুধ খেলে বাঁচবো তো? এই পৃথিবীতে আমার এই ছোট্ট বোনটা ছাড়া আর কেউ নেই। ওর কথাটা মিথ্যে করে দিতে হলে আমার অনেক টাকার দরকার, তাই মিথ্যে কথা বলে টাকা জোগাড় করি শুধুমাত্র ওর চিকিৎসা করার জন্য। আমাকে কেউ যদি বলতো আমার এই দেহটার বিনিময়ে টুম্পাকে বাঁচানোর মতো টাকা দিবে, তাহলে তাহলে আমার এই দেহটাকে বিক্রি করে দিতাম। সবাই মরে, আমি না হয় আগে আগে মরে যাব। এই যা, তুই একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আচ্ছা, আমি না তোকে বলেছিলাম আমার মরে যাওয়ার আগে তুই বউ সাজবি, তুই বউ সাজবু, তুই বউ সাজ। আমি তোর বিয়েটা দেখে মরতে চাই। আমাকে বিয়ে করবে কে? আমি মিথ্যে কথা বলি, মানুষের সাথে প্রতারণা করি, আমাকে সবাই ঘৃণা করতে পারে, বিয়ে করতে পারে না। তুমি কি আমার বুবুর বন্ধু? মনে করো তাই। তুমি আমার বুবুকে বিয়ে করবে? তোমার বুবুকে বিয়ে করলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, অনেক খুশি হব, অনেক খুশি হব। তাহলে তোমার বুবু বউ সাজবে, তোমার বুবুকে আমি বিয়ে করব। কি মজা, কি মজা, আমার বুবুর বিয়ে হবে, আমার বুবুর বিয়ে হবে। এমন মজা হয় না, গায়ে দেবে গায়ে না, আমার বুবুর বিয়ে হবে। বাজে কত বাজে না। কেন বললেন? টুম্পার চাওটা যখন সত্যি হবে না, তখন টুম্পা আরো বেশি কষ্ট পাবে। এই বাড়তি কষ্টটুকু দেবার জন্য মিথ্যাটা না বললেই কি হতো না? আমি তো টুম্পাকে বাড়তি কষ্ট দেওয়ার জন্য মিথ্যে কথা বলিনি। টুম্পার মধ্যে আজ যে খুশিটা তুমি দেখেছো, সেটা তো আমি হারিয়ে যেতে দেব না। তাহলে কি করবেন? টুম্পার ইচ্ছেটা আমি পূরণ করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? না না, ভাইয়া। কাজল, বোন আমার, কোথায় তুই? রাস্তাঘাটে এত লোক আমাকে ভাইয়া বলে ডাকে, তাদের কারো ডাক তোর মতো মিষ্টি আপন করা ডাক নয় রে বোন। তোর সেই ভাইয়া ডাক নিজের কানে শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে। তুই একটা বার আমায় দেখা দে বোন, একটা বার আমায় দেখা দে বোন। উকিল সাহেব ডন কিনে চলে আসছে। ভাইজান, ভাইজান, আমার ভাই। ভাইজান, থ্যাংক ইউ উকিল সাহেব, থ্যাংক ইউ। সাহেব, ওকে, আমার ভাই কয়েকদিন জেলে থেকে একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে। চল
বাসায় গিয়ে আগে ফ্রেশ হবি। তোর জন্য আমি অনেক রকম খাবার বানিয়ে রেখেছি, চল। না ভাইজান, আমি বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত ইমনকে আমি লাশ বানাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাবো না, এটা আমার ওয়াদা। गुड, वेरी गुड। भाई का भाई सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा हाथ मिला। এই তোমরা কারা? ওই দিন কাজলের সাথে কাদা মাখামাখি করতে চেয়েছিলাম, কিন্তু তুই দেশ নাই। আজ তোর সাথে আমি কাদা মাখামাখি খেলব, দেখি তোকে কে বাঁচায়। ইমন, ইমন, ইমন! ইমন, ভাই আমার, তোর এই অবস্থা কি করেছে? ভাই আমার, কথা বল, কথা বলছিস না কেন? ইমন, প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। নিপুণ, বলো কে আমার ভাইকে আঘাত করেছে? বলো কে আঘাত করেছে? কি তার নাম, কি তার পরিচয়? আমি বলছি, বিআর ডিগ্রি কলেজের ছাত্র ডন। তুই আমার ভাইকে মারতে চেয়েছিলি, তাই না? চাইলে এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলতে পারি, কিন্তু তা আমি করব না। কারণ কি জানিস? তোর মতো ইঁদুরকে মেরে আইনের চোখে ক্রিমিনাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু যদি তুই আমার ভাইয়ের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাস, তোর চোখ আমি তুলে ফেলবো। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। ভাই, কে তোর এই অবস্থা করেছে? নাম বল। মারুফ। মারুফ,
এবার তোর সাথে হবে আমার চ্যালেঞ্জ। ব্যাগটা আমার কাছে দাও। আই বাবা, আই বাবা, তুলে নিয়ে গেল। সৌদাগর তুই? হ্যাঁ, আমার ভাবতেই অবাক লাগছে, আলী হোসেন থেকে তুই হয়েছিস আলী বাবা। আর তোর পালিত সন্তান একের পর এক আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেদিন আমি ভুল করেছিলাম তোকে বাঁচিয়ে রেখে। তোর স্ত্রী সন্তানের সাথে সাথে তোকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আজ আর আমি সেই ভুল করব না। কাজটা দিয়েই কাটা তুলবো। কয়েস, তুই যখন আমার চোখের সামনে এসে পড়েছিস, তখন আমি নিজ হাতে তোকে খুন করে আমার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ দেব। আমি নগদে বিশ্বাসে বাকিতে বিশ্বাস করি না। এখন আমার কাজ আমাকে করতে দে। এই, ওকে ক্রেনে ওঠা, ওঠা। হ্যালো, মিস্টার জাফর বলছি। পুরো নাম মীর জাফর উল্লাহ। হ্যাঁ জাফর, তুই তোর যে কুত্তাগুলাকে আমার ভাইকে মারতে পাঠিয়েছিলি, তাদেরকে আমি আমার স্কুলে ভর্তি করিয়ে এবিসিডি পড়িয়ে তাদের হাতে সার্টিফিকেট ধরিয়ে তোর আস্তানায় পাঠিয়ে দিয়েছি। এবার তোকে শেষ করার পালা। আরে রাখ তোর ঝাড়ি ঝুড়ি। তোর ক্ষমতা যেখানে শেষ, সেখানে মীর জাফরের ক্ষমতা শুরু। আমার কথা বাদ দিয়ে এবার তোর বাবার কথা ভাব। আমার বাবা? কি হয়েছে আলী বাবার? গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে মৃত্যুর প্রহর গুনছে। আমার একটা ইশারায় তোর বাপ 1 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। জাফর, তুই জানিস না তুই আগুন নিয়ে খেলা করছিস। আলী বাবার যদি কিছু হয়, তাইলে তোরে যে আমি কি করব? এই বল, আলী বাবা কোথায়? বলবো, অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই শহরের বিশাল কোটিপতি মমতা চৌধুরীর একমাত্র আদরের কন্যা মিস কাজল চৌধুরীকে তার বাসা থেকে তুলে এনে আমার হাতে দিতে হবে। ক্লিয়ার? জাফর, তুই কি করে ভাবলি তোর মতো একটা জঘন্য লোকের কথায় আমি এরকম একটা জঘন্য কাজ করব? আরে বাবা, আমার নাম মীর জাফর জঘন্য। তোর কাছে তোর বাবা সর্বশ্রেষ্ঠ, অনন্য। কথায় আছে না, কান টানলেই মাথা আসবে। এই জাফর, তুই কি বলতে চাস? বলতে চাই, আমার কাজটা করে দিয়ে তুই তোর বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যা। জাফর! চিৎকার করবি না। শোন, নে তোর বাবার সাথে কথা বল। জাফর, আলী বাবার গায়ে যদি তুই হাত দিস, তাহলে তুই বাঁচবি না। তুই আয়লা, সিডর, নার্গিসের ভয়াবহতা দেখেছিস, কিন্তু এই মারুফের ভয়াবহতা তুই দেখিস নাই। এই মারুফ যখন আসবে, তখন আয়লা, সিডর, নার্গিসের চাইতে বেশি গতিতে আসবে। তার হাত থেকে দুনিয়ার কেউ তোকে বাঁচাতে পারবে না। এখন সিদ্ধান্ত তোর, দাবি আমার। মনে রাখবি, সময় মাত্র 24 ঘন্টা। আমার ঠিকানা হলো 24/2 এরশাদ নগর, ছিগাতলা। আশরাফুল? জি ম্যাডাম। কিসের শব্দ রে? জানি না তো ম্যাডাম, মনে হয় আপামনি রুমে। কাজল! 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 কাজল!
এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এখান থেকে তুমি পালিয়ে যেতেও পারবে না, আর পালানোর চেষ্টাও করবে না। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার সাথে আমার কিসের শত্রুতা? কেন তুমি আমাকে তুলে এনেছো? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। আমার প্রয়োজনেই তোমাকে আমি তুলে এনেছি। আমাকে তুমি আমার বাড়িতে যেতে দাও। আমি তোমার পায়ে ধরছি, আমাকে এখান থেকে যেতে দাও। যেতে দাও, আমাকে যেতে না। দাও ভাইয়া। ভাইয়া বলে দেখে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। যার জন্য আমি তোমাকে অপহরণ করেছি, সে এলে তার হাতে আমি তোমাকে তুলে দেব। আর একটাও প্রশ্ন করবে না। কেন করবো না? তুমিও তো কোনো মায়ের ছেলে, তুমিও তো আমারই মতো এক বোনের ভাই। আমি যদি সত্যি তোমার বোন হতাম, তোমার সাথে আমার যদি রক্তের কোনো বন্ধন থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই সে রক্তের বন্ধনকে অস্বীকার করে তোমার নিজের বোনকে অন্যের হাতে তুলে দিতে পারতে না। আমি নিরুপায়। এই মুহূর্তে এছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে তুই একটা অমানুষ, তুই একটা জানোয়ার, তুই একটা পশু। এই দেখ, তোর জন্য কি নিয়ে এসেছি। এই লকেটে তোর আর আমার ছবি আছে। এই লকেটটা তোমার কাছে এলো কি করে? সেটা তোকে বলার প্রয়োজন মনে করছি না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, বলো এই লকেটটা তোমার কাছে কি করে এলো? এটা আমার লকেট। এই লকেটের মধ্যে যে ছবি দুটি দেখছিস, আমার আর আমার ভাইয়ার ছবি। আমার সেই ভাইয়ার ছবি, যে ভাই আমাকে পুতুলের মতো আদর করত, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমাকে। আর আমার ভাইয়া যদি বেঁচে থাকতো, তাহলে এতক্ষণ তুই আমাকে আটকে রাখতে পারতি না। আমার ভাইয়া তোকে কেটে টুকরো টুকরো করে আমাকে এখান থেকে নিয়ে যেত। ওরে, আমি যে তোর ইমন, তুই? হ্যাঁ, আমি। ইমন, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই বেঈমানটার কাছ থেকে ঠিকই তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। বিশ্বাসঘাতক, বেঈমান, এসব তুই কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। যাকে ভালোবেসে আমার জীবন সাথী করে ঘর বাঁধতে চেয়েছিলাম, আর তুই তাকে জোর করে তুলে এনেছিস। ছি ছি। আরে, আমি তোকে অনেক বড় বন্ধু মনে করতাম, কিন্তু তুই আমার কাছে সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দিলি। মার ইমন, মার, আমাকে মেরে ফেল। আমি না জেনে আজ যে পাপ করেছি, সেই পাপের রক্তটুকু আমার শরীর থেকে বের করে দে, বের করে দে আমার শরীর থেকে। মার, মার আমাকে। মারু, হে ইমন, জানিস আজ আমি কত বড় পাপ করেছি? কত বড় পাপী আমি! যে বোনটার জন্য আমাকে তুই কাঁদতে দেখেছিস, জাফরের কথায় আজ আমি আমার সেই পুতুলের মতো বোনটাকে তুলে নিয়ে এসেছি। তোর মতো অমানুষ আমার ভাই হতে পারে না। চলো ইমন, এখানে আর এক মুহূর্ত নয়, এসো। আই এম সরি মারুফ, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। এখন চল।
বাহ বাহ, বড়ই নাটকীয় দৃশ্য। কিন্তু এই দৃশ্যটা তোদের জন্য আনন্দের হলেও আমার জন্য খুবই কষ্টের, খুবই বেদনার। কি বলতে চাস তুই? বলতে চাই, ভাই হয়ে বোনকে আজ আমার হাতে তুলে দিবি, আর আমি আমার ভাইয়ের সাথে তোর বোনের বিয়ে দেব। এই জাফর, দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি ওর বুকের ভেতরের কলিজাটাকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাব। যা। তুমি তোমার কাছে দেখাও, যাও যাও। ঘাটটা ভেঙে দিস না। কেমন হলো, কেমন হলো গা? তোর জন্য আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়েছি, তোর জন্য আমি জেল খেটেছি। আর আমির বাচ্চা, তুই আজ আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। আসুন, আসুন, কাজল, মাম্মি, বদমাইশ, ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন। ও আমার মেয়েকে কিডন্যাপ করেছে। মাম্মি, তুমি কাকে অ্যারেস্ট করতে বলছো? ওকে জানো? ও আমার হারিয়ে যাও ভাই মারুফ। তোর ভাই মারুফ? অ্যারেস্ট দেন, যাও নিয়ে এসো। ঠিকই, মারুফ। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি মারুফ ও আলী হোসেনকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০১ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু সৎ আচরণ ও জেলখানার আইন শৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দরভাবে মেনে চলায় আদালত আসামি আলী হোসেন ও মারুফের শাস্তি কমিয়ে ৫ বছর পর
মুক্তি প্রদান করেন।